আপনারা জানেন আমাদের এই এলাকার পার্শ্ববর্তী এলাকায় বেক্সিমকো গ্রুপের শ্রমিকরা তারা কিন্তু সমঝোতা চুক্তি হওয়ার পরে তৎক্ষণাৎ তারা টাকা পেয়েছেন। টাকা দিয়েছেন কারা? সরকার দিয়েছে। আর আপনাদের বেলা কি হলো, মালিক তার সম্পত্তি বিক্রি করবে, সেখানে আপনাদের টাকা পয়সা দিবে। সম্পত্তি বিক্রি করা যে প্রতিবন্ধকতা তৈরি, এটাও সরকারেরই উচিত ছিল সমাধান করা। কিন্তু আমরা যতটুকু জানি, এই সম্পত্তি বিক্রি করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার বাধাগ্রস্ত সেই সরকারের লোকজনেরাই করছেন। ইতিমধ্যেই তাহলে ওই বেক্সিমকো শ্রমিক যদি যথারীতি টাকা পায়, আপনারা টাকা এখনো পর্যন্ত পাচ্ছেন না। এই যে টাকার যে 1, 2, 3 কিস্তি টাকা দেওয়ার উদ্দেশ্য হলো যে টাকাকে মেরে দেওয়া। এখানে অসৎ উদ্দেশ্য আছে, কারণ আপনারা একটা পর্যায়ে গিয়ে বিভিন্ন কারখানায় চাকরি করবেন, চাকরি নেবেন, আপনারা সংগঠিত হতে পারবেন না। আপনারা সংগঠিত না হতে পারলে আপনাদের দাবি, আপনার যে কণ্ঠস্বর, আপনার যে গলা, আপনার যে হাত, সে হাতের শক্তি ঠিক মতো পাবেন না বিধায় তারা কয়েকটি কিস্তি নির্ধারণ করে দেয়। যদি ওই সময়কার সময়ে আপনারা আপনাদের শক্তিতে যদি ঐক্যমত্য ভাবে আন্দোলন চালিয়ে যেতেন, তারা কিন্তু বেতন দিতে বাধ্য হতো ওই বেক্সিমকো শ্রমিকদের মতো। কাজেই এখন যে আপনাদের সহযোদ্ধা ভাই বোনরা যারা এই কর্মসূচি নির্ধারণ করেছে আগামী 3 তারিখ, এই 3 তারিখ আমরা আপনাদের সাথে থাকব। যদি শ্রমভবনের সামনে সেখানে অবস্থান করতে হয় কয়েকদিন একটানা, সেখানে অবস্থান করে আপনারা আপনাদের পাওনাদি বুঝিয়ে নিয়ে তারপরে সেখান থেকে চলে আসবেন। নচেত এবং এই আন্দোলনে আমরা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সেখানে থাকবো। এখানে এসে বলে গেলাম, আরেকটি কথা বলতে চাই, দুর্বলের পক্ষে কেউ নাই, দুর্বলের পক্ষে কেউ এসে দাঁড়ায় না। রাষ্ট্র দুর্বলকে পছন্দ করে না, রাষ্ট্রও চায় শক্তি কার আছে। আপনারা যখন 1000 মানুষ ঢাকামুখী মুখ করবেন, তারা কিন্তু আপনাদেরকে নিয়ে চিন্তা করবে। আমরা গত কয়েকদিন আগে শ্রমভবনের সামনে লক্ষ্য করলাম, আপনারা এলাকায় যে সমাবেশ করেছিলেন সেখানে আপনাদের লোক সমাগম বেশি ছিল, কিন্তু ওই লোক সমাগম দেখে ওই সরকারের দপ্তরের লোকজন, আইন শৃঙ্খলা বাহিনী সেদিন আপনাদেরকে নিয়ে আলোচনা করেছিল। আগামীকাল তো তারা এখানে আসতে চেয়েছে, না জানি কি হয়ে যায়। কিন্তু যখন দেখলো যে আপনাদের লোক সমাগম খুবই কম, তখন কিন্তু তারা সেইভাবে আপনাদেরকে মূল্যায়ন এবং গুরুত্বপূর্ণ মনে করলো না। কাজেই আজকে এই মহান মে দিবস, এই মে দিবসের প্রাক্কালে আজকের এই দিনে আপনারা যে কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচি যথাযোগ্য এবং সকলের উচিত একদিন হাজিরা বন্ধ করে হলেও, যদি যারা চাকরি নিয়েছেন তাদের হাজিরা যদি নষ্ট হয়ে যায়, তারপরে আপনাদের উচিত এই সমাবেশকে, এই শ্রমভবন ঘেরাও কর্মসূচিকে আপনাদেরকে সফল করে তোলা। নচেত কিন্তু এই দাবি আদায় করা খুবই কষ্টকর হয়ে যাবে। কাজেই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা 3 তারিখে থাকবেন, আমরাও থাকব, এবং আপনাদের যে ভাই বোন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সেদিন সাথে নিয়ে যাবেন। আপনাদের এই আজকের এই দুর্দিনে পাশে থাকতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করেছি। কারণ ইতিমধ্যে আপনারা জানেন, আপনারা দীর্ঘদিন যাবৎ এই এলাকা আন্দোলন সংগ্রাম করলেও কোনো শ্রমিক সংগঠন এখানে আসতে পারে নাই বা আসেও নাই, এবং কাউকে মনে হয় আপনারা ডাকছেন কিনা জানি না। পরে আমাদের এই ভাইকে সাথে আমরা কথা বললাম, আমি বললাম যে আপনাদের উচিত যে কে ভালো কে মন্দ এটা হলো পরের বিষয়, কিন্তু আপনাদের উচিত সংহতি জানাতে অত্র এলাকার যারা শ্রমিক সংগঠনে কাজ করে আপনাদেরকে আমন্ত্রণ জানানো উচিত। কারণ
তারা যদি আপনাদের পাশে থাকে, তারা অতীতে যে এই অত্র এলাকার বা বিভিন্ন এলাকার গার্মেন্টস শ্রমিকের বকেয়া বেতন প্রাপ্তিতে কি পরিমাণ কোন পদ্ধতিতে কোন আন্দোলন করে তারা যে এই তার অধিকারটা এনে দেয়, এটা একমাত্র কলা কৌশল শ্রমিক সংগঠনগুলোই জানেন। আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, আজ পর্যন্ত যতবার গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরির আন্দোলন হয়েছে, বাংলাদেশের কোন শ্রমিক নেতা যদি বেশি সংখ্যক মামলা হয়ে থাকে তাহলে আমার হয়েছে। কাজে মামলা হামলা দিয়ে কোনো ভয়ভীতি দেখিয়ে এই ধরনের কর্মকাণ্ড থেকে কখনোই বিরত রাখা যাবে না। আর আপনারা তো ভুক্তভোগী, আপনারা আপনাদের ন্যায্য অধিকার চান, আপনারা আপনার পাওনাদি চান। এখানে দয়া এবং ভিক্ষা নয়, আপনারা যে পাওনা চান আমরা যতটুকু জানি সেই পাওনা আপনার ন্যায্য অধিকার। ন্যায্য অধিকারের দাবিতে আপনারা দৃঢ় কণ্ঠে আন্দোলন চালিয়ে যাবেন। আপনাদের আন্দোলনে সংহতি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দুনিয়ার মস্ত এক হও, লড়াই করো। দুনিয়ার মস্ত বেতন ভাতার সংগ্রাম চলছে, চলবে।